আসসালামু আলাইকুম। একদম স্তব্ধ, বিস্মিত এবং এই জাতির যতগুলো কালো অধ্যায় আছে সেই কালো অধ্যায়ের নতুন একটা কালো অধ্যায় উন্মোচন করে দিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 23 তারিখ, 23 ফেব্রুয়ারি 2026 রাতের একদম শুরুতেই, মানে দিনের প্রথম প্রহরে, 23 তারিখ দিনের প্রথম প্রহরে বাংলাদেশের অন্যতম জাতীয় দৈনিক কালের কণ্ঠে তার যে সাক্ষাৎকারটি বের হয়েছে, এটি পড়ার পর বিস্মিত হওয়া ছাড়া কোনো সচেতন নাগরিকের আর বোধহয় কোনো রাস্তা থাকে না। এবং একটাই মাথায় ভাবনা আসে যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, একটা শিক্ষিত বাটপার শ্রেণীর প্রতারক, বাংলাদেশের সংবিধানটাকে ছিঁড়ে ফিরে খাওয়ার অক্লান্ত চেষ্টা করে কিভাবে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের জনগণ, এই রাষ্ট্রটাকে অপমান অপদস্থ করেছে, তার স্বরূপগুলো যখন সামনে এসছে, আমি তখন সেই বিস্তারিত রিপোর্টে যাওয়ার আগে আমাদের সংবিধান লঙ্ঘনের জন্য, সংবিধান যদি লঙ্ঘন করে কেউ, আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ, তিনি যে অভিযোগ এনেছেন, অভিযোগ যদি সত্য হয় এবং অভিযোগ প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি, সেই অভিযোগ সত্য হলে ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ, তার উপদেষ্টা যারা রাষ্ট্রপতি পদটিকে বাংলাদেশে অপমান করেছেন তথা বাংলাদেশের জনগণকে অপমান করেছেন, তাদের কি ধরনের শাস্তি হতে পারে, আমি সেটা দিয়ে শুরু করতে চাই। আমাদের সংবিধানে কি লেখা আছে আমরা যদি চিন্তা করি যে অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টাগণ সংবিধান না মানায় কি অপরাধ করেছেন, চলেন আমরা এটা জেনে নিচ্ছি। কি ধরনের অপরাধ হতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ? বাংলাদেশ সংবিধানের 7-1 কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করিলে, কিংবা উহা করিবার উদ্দেশ্যে কোন উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, কিংবা ক্ষতে বলা হচ্ছে এই সংবিধান বা উহার কোন ধরনের বিধানের প্রতি নাগরিকদের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে, কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কত বড় রাষ্ট্রদ্রোহিতা এলে! এই রাষ্ট্রদ্রোহী এভাবে পার পেয়ে যাবে বাংলাদেশে বসে। এখনো সে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে লুটপাট করে এখনো সে বাংলাদেশের রাষ্ট্রপতি পদকে অপমানিত করে সে বীর দর্পে এই দেশের মাটিতেই ঘুরে বেড়াবে। আর সেটাই বিএনপি সরকার, যে সরকার নিজে সবচেয়ে প্রত্যক্ষ সাক্ষী, যে সরকারে আসা মানুষজন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার নিজে প্রত্যক্ষ সাক্ষী ডক্টর ইউনূস কিভাবে রাষ্ট্রদ্রোহিতা করেছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হলে সেটার অন্যতম প্রধান প্রত্যক্ষদর্শী যদি বলা হয় বা সাক্ষী যদি বলা হয়, তাহলে তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলামকে টানা যায় কিনা সেই দৃষ্টিতেই যাচ্ছি। দেখেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ তার যে বক্তব্য দিয়েছেন কালের কণ্ঠে, তিনি প্রচন্ড রকম ভাবে তিনি কিভাবে অপমান অপদস্থ হয়েছেন, কিভাবে পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে বাংলাদেশ সংবিধান রক্ষার জন্য ফাইট করেছেন, কিভাবে তিনি বিএনপি, বাংলাদেশের সেনাবাহিনী এবং কূটনৈতিক মিশন থেকে কখনো কখনো সমর্থন পেয়ে বারবার তাকে সরিয়ে দেওয়ার পদক্ষেপ থেকে বেঁচে গিয়েছেন, সেই কথাগুলি অকপটে তিনি বলে গেছেন। তাকে তিনবার অন্তর্বর্তী সরকারের লোকজন, অন্তর্বর্তী সরকার নিজে, রাষ্ট্রপতি অভিযোগ করছেন যে সরকারের উপদেষ্টারা এবং সরকারের লোকজন তারা নিজে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কত বড় অন্যায় এবং সাংবিধানিক ভুল! দেখেন, রাষ্ট্রপতি বলছিলেন, আমি বলেছি আমার রক্ত ঝরে যাবে বঙ্গভবনে, আমার রক্ত ঝরে ঝরুক, আরেক ইতিহাসে আমি যোগ হব, কিন্তু আমি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব। আমি এই সিদ্ধান্তে অবিচল ছিলাম। আল্লাহর ইচ্ছা আর আমার দৃঢ়তা। ইন্টারভিউতে তিনি একটা জায়গায় বলছেন, সেই 22 অক্টোবরের কথা, 2024 বঙ্গভবন ঘেরাও হলো যেদিন রাষ্ট্রপতি পদ থেকে দাবিতে, আমরা সেদিন আমাদের আলোচনায় একটা টকলাইন করেছিলাম যে সেখানে যে লোকজনগুলো ছাত্র জনতা নামে ঘেরাও করেছিল, মনে আছে আপনারা? আমাদের এই চ্যানেলে সেই দিনের, সেই 22 অক্টোবর 2024 গিয়ে দেখবেন, আমরা বলেছিলাম যে ওখানে কয়জন ছাত্র আর কয়জন জনতা, যে লোকগুলো গ্যাদারিং হয়েছিল তারা কয়জন ছাত্র জনতা, সেদিনের কথা মনে করে রাষ্ট্রপতি বলছেন, অমুকের দল, তমুকের দল, মঞ্চ, ঐক্য, কত কি রাতারাতির সৃষ্টি, এগুলো একই টাইপের লোকজন, সব বিভিন্ন ফোরামে, বিভিন্ন নামে। কোথায় তারা এত টাকা পেল?
রাষ্ট্রপতির প্রশ্ন যে তখন যে তার বিরুদ্ধে লোকজন বঙ্গভবনের সামনে নামানো হয়েছিল, তারা এত টাকা কোথায় পেল? এখানে যখন ঘেরাও করলো, সেনাবাহিনীর 9ম ডিভিশন থেকে কোর্স এসে 3 স্তরের নিরাপত্তা দিল। তারপর তিনি বিভিন্ন নাটকের কথা বলছেন। সেখানে আন্দোলনকারী বলে এক মেয়ে তাকাটাতারের উপর দিয়ে ঝাঁপ দিয়ে গিয়ে পড়লো। পড়ার পর সেই মেয়ে ক্যামেরাম্যানদের ডাকছে তার ছবি তোলার জন্য, নাটক করার জন্য। পরে নারী পুলিশ এবং নারী সেনা সদস্যরা তাকে ধরে নিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। সেই দিন আরেকটা কি ভয়াবহ কাণ্ড ঘটতে গিয়েছিল দেখেন। সেই আমাদের গণভবন যেভাবে লুটপাট হয়েছিল, বঙ্গভবন লুটপাট করার জন্য ঠেলা গাড়ি, ভ্যান, কাবার্ড সেগুলো রেডি করে আনা হয়েছিল, রাষ্ট্রপতি জানাচ্ছেন। রাষ্ট্রপতি এসে তার বক্তব্য একটা জায়গায় বলছেন, আমি নির্দ্বিধায় বলতে পারি এই কঠিন সময়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। রাষ্ট্রপতি তার ইন্টারভিউতে তিনবার এই কথাটা উল্লেখ করেছেন এবং তিনি পরোক্ষভাবে শুধু তারেক রহমানের নামটা উচ্চারণ করেননি, আবার করেননি তাও না, করেছেন। কিন্তু তারেক রহমান যে তাকে আশ্বস্ত করেছেন যে বিএনপি কোনো অসাংবিধানিক পথে যেতে চায় না, বিএনপি রাষ্ট্রপতি অপসারণ চান, তিনি বারবার সেটা তুলে ধরেছেন। তারা কখনো সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার বিষয়টি আমার কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। হি ওয়াজ সো কর্ডিয়াল। আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল, রাষ্ট্রপতি একেবারে স্পষ্ট স্বীকার করছেন। তিনি বলছেন যে মূলত গণ অভ্যুত্থানে কিছু নেতার চাপে আমাকে অপহরণের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই 22 অক্টোবর প্রথমবারের কথা। গণ অভ্যুত্থানের নেতা কারা? সেই সময় নাহিদ ইসলাম উপদেষ্টা ছিলেন। এই এনসিপি যে আহ্বায়ক, এখন এমপি বনে গেছেন, এই নাহিদ ইসলাম তখন উপদেষ্টা। এই উপদেষ্টাই আবার রাষ্ট্রপতিকে 22 অক্টোবর রাতে ফোন করে বলেছে যে আমরা এগুলোর সঙ্গে ইনভলভ না। তো সেই জায়গা থেকে তখন থেকে বিএনপি একেবারেই শক্ত অনড় অবস্থান নেয়। এনে বহু খেলা হয়েছে, রাষ্ট্রপতি ইন্টারভিউতে সেটা বিস্তারিত আছে। শুধু তিনি বলছেন যে কিন্তু বিএনপি থেকে উচ্চ পদে আসীন নেতা আমাকে আশ্বস্ত করেন, এখানে তারেক রহমানের নাম উল্লেখ না করলেও বোঝা যায় যে তারেক রহমান অথবা মির্জা ফখরুল ইসলাম আশ্বস্ত করে বলেছিলেন যে আপনার প্রতি আমাদের সমর্থন আছে, আমরা সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চাই, কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে আমরা নই। রাষ্ট্রপতি অকপটে স্বীকার করেছেন তাকে সরানোর জন্য একের পর এক মিটিং চলতো। সেই মিটিং গুলো কখনো কখনো চেষ্টা করা হয়েছে, 2 ভাগে বিভক্ত হয়েছে, যেন রাষ্ট্রপতিকে অপসারণের অংশটি শক্তিশালী হইলে রাষ্ট্রপতিকে সরিয়ে ফেলা হবে। এই জন্য আপ্রান্ত চেষ্টা করা হয়েছে। রাষ্ট্রপতি বলছেন, হ্যাঁ, বলতে গেলে শেষ সময় পর্যন্ত তারা চেষ্টা করে গেছে কিভাবে আমাকে উপড়ে ফেলা হয়। এবার সবচেয়ে গুরুতর অভিযোগ, রাজনৈতিক পর্যায় থেকে এই উদ্যোগটা ব্যর্থ হলে খোদ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নতুন করে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। যখন তাদের পলিটিক্যাল লোকজন, ওই এনসিপি জামাত যখন ব্যর্থ হলো, তখন খোদ অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নেয়। কি ভয়াবহ সাংবিধানিক অন্যায়, অপরাধ, রাষ্ট্রদ্রোহিতা ডক্টর ইউনূস এবং তার গংরা করে গেছে এই দেশে। এটা কিভাবে চেপে যাওয়া সম্ভব? আজকে বলতে দ্বিধা নেই যে একটা অসাংবিধানিক উপায়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে নিয়ে এসে আমার জায়গায় বসানোর চক্রান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এই মুভটা হয়েছে। রাষ্ট্রপতি নিজে আইন অঙ্গনের মানুষ, তিনি অ্যাডভোকেট, তিনি বহু আইন অঙ্গনে বহু গুরুত্বপূর্ণ পদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। রাষ্ট্রপতি বলছেন যে তার লোকজন আছে আইন অঙ্গনে, তার মাধ্যমে তিনি খোঁজ পেয়েছেন। সাবেক একজন প্রধান বিচারপতির কাছে গিয়ে তাকে করজোড়ে রিকোয়েস্ট করা হয়েছে যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে, তিনি রাষ্ট্রপতি হওয়ার জন্য। প্রধান বিচারপতি বলেছেন এটা অসাংবিধানিক, তিনি রাজি হননি, যে আমি এই অসাংবিধানিক কাজে রাজি না। কেন সেগুলো করা হয়েছে সেটা অবশ্য রাষ্ট্রপতি বলেন নাই, রাষ্ট্রপতি তার ইন্টারভিউতে বলেন নাই। তবে আমরা আপনাদেরকে জানিয়ে দিব কেন তারা রাষ্ট্রপতিকে সরাতে চেয়েছিল, তাদের আসল ইচ্ছাটা কি ছিল। রাষ্ট্রপতি বলছেন যে আমি বিষয়টি জেনেছি, সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা এক বিচারপতি শরণাপন্ন হয়েছেন, তার ঘণ্টাব্যাপী মিটিং করেন, তবে এই বিচারপতি রাজি হননি। উনি সাফ বলে দিয়েছিলেন উনি রাষ্ট্রপতি, উনি সবার ঊর্ধ্বে সাংবিধানিকভাবে সবকিছুর উপরে। এই জায়গায় আমি অসাংবিধানিকভাবে বসতে পারি না। এই বিচারপতির দৃঢ়তার কারণে শেষ পর্যন্ত সরকারের এই উদ্যোগ ব্যর্থ হয়। সত্যি বলতে একা আমার পক্ষে মনোবল ঠিক রাখা কঠিন ছিল। মাঝে শুধু বলি,
আমি এই নির্বাচনের পরেও 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরেও আপনাদের সঙ্গে যে কয়টা আলোচনা আছে সেই কয়টা আলোচনা আমি আপনাদেরকে বলেছি, বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর এবং একদম বাস্তবসম্মত অবস্থানের কারণে এই 12 ফেব্রুয়ারি নির্বাচনটা উঠে যেতে পেরেছে। এটা ডক্টর ইউনূসের কোনো ক্রেডিট না। ডক্টর ইউনূস শুধু পুতুল হয়েছিল, তার নির্বাচন দেওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না, কোনো পথ খোলা ছিল না। এমন লুটপাট, অসাংবিধানিক কাজ এবং রাষ্ট্রবিরোধিতার মুখে তার আর কোনো পথ খোলা ছিল না তার এইভাবে এক্সিট নেওয়া ছাড়া। ফলে বাংলাদেশ সেনাবাহিনী এই ক্রান্তিকালে, আমি বলেছি যে 5 আগস্টে একবার ভূমিকা নিয়েছে, আর এবার 12 ফেব্রুয়ারিতে একবার ভূমিকা নিয়েছে। সেটা রাষ্ট্রপতির বক্তব্যে এবার উঠে আসছে, খেয়াল করে দেখবেন। তিনি বলছেন, সত্যি বলতে একা আমার পক্ষে মনোবল ঠিক রাখা কঠিন হতো যদি না আমার অনেকে আশ্বাস বা অভয়বাণী না পেতাম, বিশেষ করে বিএনপি সর্বোচ্চ পর্যায় থেকে। আবার তিনি বিএনপির কথা বলছেন, আমাকে এই বলে আশ্বস্ত করেছিল যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় অবিচল থাকি, কোনো অবৈধ উপায়ে রাষ্ট্রপতি অপসারণের পক্ষে তারা নন। এছাড়া 3 বাহিনীর পক্ষ থেকে আমাকে সর্বোচ্চ সমর্থন দিয়েছে। তারা শুধু একটা কথাই বলেছে, মহামান্য আপনি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান, আপনার পরাজিত হওয়া মানে পুরো সশস্ত্র বাহিনী পরাজিত হওয়া, এটা আমরা যে কোনো মূল্যে রোধ করব। শেষ পর্যন্ত তারা রোধ করে। তারা প্রতি সময় আমার সাথে এসে আমাকে মনোবল দিয়েছে। শুধু তাই নয়, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে আরেকবার আমাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে শুনেছি। তখনও 3 বাহিনীর প্রধানরা আমার পক্ষে অবস্থান নেন। তারা তাদের এই অভিমত অন্তর্বর্তী সরকারের প্রধানদেরও দিয়ে জানান যে কোনো অসাংবিধানিক কর্মকাণ্ড তারা হতে দেবেন না। বঙ্গভবনের সামনে যখন মব সৃষ্টি করা হয়, তখনও সশস্ত্র বাহিনী এই অবস্থান নিয়েছিল। জাতির জন্য নিঃসন্দেহে সাংঘাতিক গৌরবের। এরপর আরেকটি ভয়াবহ রাষ্ট্রপতি তথ্য তুলে ধরেছেন, সেটি হচ্ছে তাকে দুইবার বিদেশ যাওয়ার সুযোগ ছিল। সেই সুযোগটাও ডক্টর ইউনূস সরাসরি রাষ্ট্রপতি অভিযুক্ত করেছেন যে ডক্টর ইউনূস সেই সুযোগটা নষ্ট করেছে। আমার দুইবার বিদেশ যাওয়া উনি আটকে দিয়েছেন। একটা ছিল কসোভো। গত ডিসেম্বরে যখন সেখান থেকে রাষ্ট্রপতিকে দাওয়াত দেওয়া হয়েছিল কিনোট পেপার ওখান থেকে এমবেসিতে পড়ার জন্য, কিন্তু আমাকে যেতে দেয়নি। তারপর কাতারের আমির আমাকে দাওয়াত করলো ওখানে একটা সামিটে অংশগ্রহণের জন্য, রাষ্ট্রপতি অ্যাড্রেস করবেন। সেই সেমিনারে রাষ্ট্রপতি ছাড়া আর কেউ থাকবে না। ভয়ঙ্কর নোংরামিটা করেছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, এবং সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রপতি অপসারণের মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতার অন্যতম বিচারের মুখোমুখি হওয়া উচিত এই তৌহিদ হোসেনকে। সে যে কাজটি করেছে সেটি হলো রাষ্ট্রপতিকে সে চিঠি লিখেছে, রেডি করে, নিজে টাইপ করে নিজের মতো করে রেডি করে রাষ্ট্রপতিকে চিঠি পাঠিয়েছে। রাষ্ট্রপতি রাষ্ট্রীয় কাজে বিজি, রাষ্ট্রপতি সফরে যেতে পারবেন না, কাতারের আমিরের বা কসোভোতে তিনি যেতে পারবেন না। রাষ্ট্রপতি জানাচ্ছেন, তিনি তারপরে কড়া ভাষায় লিখেছেন যে এই অধ্যত্ত কিভাবে পররাষ্ট্র উপদেষ্টা দেখালেন। তারপর পররাষ্ট্র উপদেষ্টা চুপ হয়ে গেছেন। রাষ্ট্রপতিকে আরো অপমান করা হয়েছিল তার ছবি দিয়ে, সেটা আমি আপনাদেরকে আমাদের সেই সময় আলোচনায় আমরা জানিয়েছিলাম। তার ছবিগুলো আমাদের রাষ্ট্রপতি, আমাদের দেশের রাষ্ট্রপতি, তার ছবিগুলো পৃথিবীর সমস্ত মিশন থেকে নামিয়ে ফেলা হলো, আমাদের রাষ্ট্রপতিকে অপমান করা হলো। এবং এইটা সেই উপদেষ্টা, নিশ্চিতভাবে বলতে পারি এটা পররাষ্ট্র উপদেষ্টার কাজ হবে। পররাষ্ট্র উপদেষ্টা বিদেশে একটা মিশনে গিয়ে রাষ্ট্রপতির ছবি দেখে খেপে সেই মিশন প্রধানকে সে যা ইচ্ছা তাই ব্যবহার করেছে, এবং সেখান থেকে সে নির্দেশ দিয়েছে যেন পৃথিবীর সমস্ত মিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়, এবং বাংলাদেশের রাষ্ট্রপতি পদটিকে তারা কলঙ্কিত করেছে। এবার আসেন কেন এইসব করেছে, তাদের ক্ষোভটা কোথায় ছিল, কেন ডক্টর ইউনূস রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতেন না? রাষ্ট্রপতি বলেছেন তার সঙ্গে কোনো প্রজ্ঞাপন নিয়ে কোনো আলাপ হয়নি, যতগুলো প্রজ্ঞাপন জারি হয়েছে এগুলো নিয়ে কোনো আলাপ হয়নি। রাষ্ট্রপতি বলেছেন যে আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছে সেই চুক্তির ব্যাপারে রাষ্ট্রপতি জানার অধিকার রাখেন, রাষ্ট্রপতিকে কিছু জানানো হয়নি। এগুলো সমস্তটাই করা হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দিতে পারলে ডক্টর ইউনূস এবং তার অনুসারী গংরা একটা নিশ্চিতভাবে একটা বিপ্লবী সরকার গঠন করে একটি অনির্দিষ্ট সময় বাংলাদেশকে লুটপাট শাসনের নামে দেশটাকে যা ইচ্ছা করার খোয়াব দেখেছিল। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন বর্তমান বিএনপি সরকারের দায়িত্বকে আরো বাড়িয়ে দিয়েছে কিনা, তারা কি চোখ বন্ধ করে এত বড় অন্যায় ছেড়ে দিবে, নাকি এদেরকে আইন এবং বিচারের মুখোমুখি করবে? এবং যাচ্ছে তাই না, আমরা ডক্টর ইউনূস যেসব প্রক্রিয়া আওয়ামী লীগের বিচারের তামাশা করেছে তা চাই না। আমরা চাই সুষ্ঠু একটা কমিশনের মাধ্যমে
অথবা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট সকল রকম লোককে রেখে সেখানে এই সরকারের সকল অপকর্মের তদন্তের মাধ্যমে বিচারের ব্যবস্থা হবে, এই লোকগুলোর বিদেশে পালিয়ে যাওয়া আটকানো হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।